আজকে একটা মশাই কামড়ালে, একটা পিঁপড়াই কামড়ালে ভারতবর্ষে এসে ট্রিটমেন্ট না হলে বাঁচতে পারেন না। ভারত দীর্ঘদিন ঢাকাবাসী আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই যাচ্ছেন 5ই আগস্টের পর। কিন্তু দীর্ঘ চিন্ময় আইনজীবী সাইফুল হত্যা মামলার পরে ঢাকা একটু নীরব থাকলেও ছিনতাই, চুরি, ডাকাতি এগুলো বেড়ে চলছে। এবং আজকে আবার গতকালকে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি আজকে ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তাদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতে তারা শাহবাগ অবরোধ করেছে। কিছুদিন পরই একটি গ্রুপ আন্দোলনে নামে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। তো 5ই আগস্টের পরে কিন্তু সেটি আরও বেশি দেখা যাচ্ছে। তো ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তারা তাদের এটা ন্যায্য দাবি, সেটি গত সরকারের আমলেও তারা প্রেস ক্লাবের সামনে অনেক আন্দোলন করেছেন। তো আন্দোলন করেছেন, আপনাদের আন্দোলনের জায়গা রয়েছে প্রেস ক্লাবে, আপনারা মানববন্ধন কর্মসূচি পালন করবেন। এই যে জনদুর্ভোগ, শাহবাগ অবরোধ করে, যে শাহবাগ একটি গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তাটি অবরোধ করে মানুষের যে ভোগান্তি, মানুষকে যে রাজধানীবাসীর যে কষ্ট, সেটি আসলে করা কতটুকু যুক্তিসঙ্গত। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কোনো ভূমিকা নিচ্ছেন না, যে কেউ এসে রাস্তা আটকিয়ে দিচ্ছেন, বন্ধ করে দিচ্ছেন, তাদের কোনো বাধা নেই, বিপত্তিতেই তারা আন্দোলন সংগ্রাম করছেন। তো 5ই আগস্টের পর এখনও কিন্তু পুলিশ তারা সরকারি বেতন নিচ্ছেন, কিন্তু তাদের যে দায়িত্বটা সেটা কিন্তু তারা পালন করছেন না। শহরে যেভাবে ছিনতাই ডাকাতি বেড়ে চলছে, তাতে করে পুলিশ বাহিনী আসলে ভবিষ্যতে র্যাবের মতো, এটিও র্যাবের যে বিলুপ্তি করার দাবি উঠেছে, ভবিষ্যতে মানুষ পুলিশও বিলুপ্তি করার দাবি উঠবে। তো শাহবাগে যারা অবরোধ করেছেন তাদের মধ্যে একজন সাক্ষাৎকার দিয়েছেন যে আমাদের বেতন বুয়াদের বেতনের থেকেও কম। তো আমার কয়েকটি প্রশ্ন, সেটি হলো, বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার থাকা সত্ত্বেও কিন্তু ভারতে মানুষ চিকিৎসার জন্য যাচ্ছে। তো ভারতের একজন নেত্রী তিনি বলেছেন, তিনি একটি সাক্ষাৎকারে একটি জনসভায় বলেছেন যে বাংলাদেশের মানুষ মশায় কামড় দিলেও তারা ইন্ডিয়াতে আসে চিকিৎসার জন্য। তো ইন্ডিয়াতে না গেলে মানুষ, চিকিৎসা না দিলে বাংলাদেশের মানুষ আসলে অসহায় হয়ে পড়বে। এই অসহায়ের পিছনে কারণ, বছরে এত ডাক্তার বের হচ্ছে কিন্তু প্রফেশনাল ডাক্তার, আমাদের বাংলাদেশের ডাক্তাররা শুধু টাকা, টাকা ছাড়া আসলে কিছুই চিনে না। তো ওনার সাক্ষাৎকারটায় দেখলাম যে ওনাদের বেতন বুয়াদের চেয়েও কম। তো বাংলাদেশে এত ডাক্তার হওয়ার পরও মানুষ চিকিৎসার জন্য বিদেশে যাওয়া প্রয়োজন হয়ে পড়ে। বিশেষ করে ইন্ডিয়াতে মানুষ ভালো চিকিৎসা পায়। যে কোনো রোগের যে চিকিৎসা বাংলাদেশে 10,000 টাকায় করা সম্ভব, সেই চিকিৎসা ভারতে গিয়ে 2,000 টাকায় করায়। যে চিকিৎসা বাংলাদেশে 50,000 টাকা, সে চিকিৎসা ভারতে গিয়ে 10,000 টাকায় করায়। এই যে একটি সামঞ্জস্য, যে বাংলাদেশের যে ভালো ডাক্তার তারা কিন্তু তৈরি হচ্ছে না। ডাক্তার হলেও তারা শুধু চেম্বার, যে একটা মানুষ দিনে 12 ঘন্টায় 12টা চেম্বার করে, যেখানে রোগীর সাথে কথা বলারও সময় হয় না, তার কী রোগ হয়েছে সেটাকে প্রেসক্রিপশন দিয়ে দেবে। আর একটি টেস্টের, যদি জ্বর হলে ভাইরাস জ্বরের কারণে টেস্ট হতে পারে, কিন্তু যে কোনো কারণে তারা অযথা টেস্ট দিয়ে দেয় নির্দিষ্ট একটি ডায়াগনস্টিকে। সেখান থেকে একটি পার্সেন্টেজ নেবেন, সেই ডায়াগনস্টিকে না করালে তাহলে সেটা আবার গ্রহণ করেন না। এই যে ডাক্তারি পেশাকে আপনারা বিজনেসে পরিণত করেছেন, এই জন্য ডাক্তারদের আজকে এই অবস্থা, যে বাংলাদেশে এত ডাক্তার হওয়ার পরেও কিন্তু কোনো বিশেষজ্ঞ ডাক্তার নেই। সবাই শুধু ইন্ডিয়ার উপর ভরসা করে, ইন্ডিয়াতে দৌড়াচ্ছে। তো এই বেতন ভাতা বৃদ্ধি আসলে করেই কি লাভ হবে? কয়জন গবেষণা করছে? একটি বিষয়ের উপর বিশেষজ্ঞ হচ্ছে যারা বাংলাদেশের মান সম্মান উঁচুতে নিয়ে যাবে। যে আমাদের যে কোনো রোগের জন্য আমাদের রোগীরা ইন্ডিয়াতে দৌড়াচ্ছেন, সেটি তো আসলে হচ্ছে না, যে ভালো চিকিৎসা দিচ্ছেন। আপনাদের এই টেস্ট বাণিজ্য, মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। অনেকে ঔষধের নাম লিখেন, আপনারা পড়াশোনা করেন, ঔষধের নাম ফার্মেসিতে যারা থাকে তারা বুঝেন না, একটি জায়গা আরেকটি দিয়ে বাংলাদেশে কত মানুষ মারা যাচ্ছে বছরে। তো আপনারা
বেতন দাবি করেন, আপনারা দাবি করতে পারেন যখন বাংলাদেশে এই ধরনের বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি হবে, তখন আপনাদের বেতন সরকার থেকেই মানুষের মুখে, মুখে যখন আপনাদের জয়গান হবে যে না বাংলাদেশের ডাক্তাররা খুব ভালো পারফরম্যান্স করছেন, ভালো চিকিৎসা দিচ্ছেন, মানুষের সাথে ভালো ব্যবহার করছেন, তখন অবশ্যই আপনাদের বেতনের কথা আসলে জনগণই বলবে। তো আপনারা সড়ক অবরোধ করে বেতন দাবি করবেন, সেটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত? আপনাদের তো চিকিৎসায় মানুষ খুশি না। যারা সরকারি ডাক্তার আছেন তারা তো কথাই শুনেন না যে ১ মিনিট একটা রোগীকে দেখেন। তাদের আবার চেম্বার থাকে, ওই ফাঁকে আবার চেম্বার করে, সেখানে রোগী দেখেন। আর কয়েকটি টেস্ট দিয়ে দেন। এই যে একটি দেশের অবস্থা, সে আসলে ওই টেস্টগুলো করাতে পারবে কিনা, আবার তার এই টেস্টগুলো প্রয়োজন আছে কিনা। তো অপ্রয়োজনীয় টেস্ট দিয়েও মানুষকে হয়রানি। তারপরে ডাক্তারি প্রেসক্রিপশনে যা লিখেন, সেটি আসলে রিক্শাওয়ালারাও ওর চেয়ে ভালো লিখতে পারেন বলে মনে করে অনেকে রিক্শাওয়ালা আছেন যারা খুব ভালো লেখেন। কিন্তু আপনাদের এই এত বছরের পড়াশোনা, এমবিবিএস ডক্টর আপনারা ডিগ্রি লাগিয়ে আপনাদের প্রেসক্রিপশন কেউ বুঝতে পারে না। প্রেসক্রিপশন স্ক্যানার মেশিনেও দিলে আপনাদের সেই লেখা কি লিখছেন সেটা আসে না। এই যে আপনারা যে পড়াশোনা করলেন, এই পড়াশোনাটা আসলে কি আপনাদের ডাক্তারি যেখানে ঔষধের নাম লিখবেন, সেটা কি কোনো মানে আলাদা কোনো ভাষা আছে? চাইনিজ ভাষা বা পর্তুগিজ ভাষা বা ফ্রান্সের ভাষা? যে ভাষায় লেখেন যে বাংলাদেশের মানুষ সেটা বোঝে না। ইংলিশ তো সবাই কম বেশি যারা পড়াশোনা করে মোটামুটি বুঝে। তা আপনারা লিখবেন সেই লেখার প্রেসক্রিপশন ৩-৪ জনে মিলাইয়া ঔষধের ১ম অক্ষরটা ধরতে পারলে সেই অনুযায়ী ঔষধ দিয়ে দেয়, সেটি খেয়ে রোগীর আসলে ক্ষতিই হয়। তো আপনারা বেতন দাবি করবেন, ভালোভাবে প্রেসক্রিপশন মানুষ অন্তত যেন বুঝতে পারে। সেটি না করে আপনারা আন্দোলন করছেন বেতন আপনাদের ভাতা বৃদ্ধির জন্য ইন্টার্ন চিকিৎসকদের। আসলে বেতন আসলে দাবি করে, রাস্তায় দাবি করে বেতন আপনারা যখন ভালো কাজ করবেন তখন মানুষের মন থেকেই যখন আপনাদের সম্মান আসবে, তখন আপনাদের বেতন সরকার থেকে এমনিতেই দাবি করার আগেই বাড়বে। যেটি আসলে করা দরকার, তাদের এটি ন্যায্য দাবি।